সেমিফাইনালে যাওয়ার অনেক স্বপ্ন জাগেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে পাকিস্তান টিম এবং তারা অল্পের জন্য শ্রীলঙ্কার কাছ থেকে ম্যাচটা জিতে নিতে পারলেও পরাজয় কিন্তু তাদেরই প্রাপ্য ছিল। পরপর দুটি বল যদি ওয়াইড না হতো তাহলে ঠিক দাসুন সানাকা যেভাবে ব্যাট করছিল তাতে শ্রীলঙ্কার জয় নিশ্চিত করে মাঠ ছাড়ত। বাজে আম্পায়ারিংয়ের একটা অন্যতম নজির আমরা দেখলাম পাকিস্তান শ্রীলঙ্কার এই ম্যাচে। নিশ্চিত ওয়াইড বলকেও লিগ্যাল বল হিসেবে বা লিগ্যাল ডেলিভারি হিসেবে স্বীকৃতি দেওয়ায় শেষ পর্যন্ত শ্রীলঙ্কা পাকিস্তানের কাছে 4 রানের ব্যবধানে পরাজিত হলেও অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে দাসুন সানাকা সকলের মন কেড়ে নিয়েছে। তো বাস্তবতা হচ্ছে শ্রীলঙ্কার এই জয়েও শ্রীলঙ্কার যেমন কোনো লাভ নেই, ঠিক তেমনইভাবে পাকিস্তানের এই জয়েও পাকিস্তানের কোনো লাভ নেই। পাকিস্তান মূলত 147 রানের ভিতরে যদি শ্রীলঙ্কাকে বেঁধে রাখতে পারত তাহলে তারা নিউজিল্যান্ডকে টপকিয়ে নেট রান রেটের ভিত্তিতে এগিয়ে থেকে সেমিতে উঠতে পারত। তারা সেমিতে উঠতে ব্যর্থ হয়েছে, বিশ্বকাপ থেকে তাদের বিদায় নিতে হয়েছে। শ্রীলঙ্কার বিদায় ঘন্টা আগেই বেজে গিয়েছিল। কিন্তু এখন বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের এই বিদায়ের পর পাকিস্তানের ক্রিকেটে চরম এক বিদ্রোহ দানা বেঁধে উঠেছে। পাকিস্তান ক্রিকেটে একটা ধ্বংসযজ্ঞ পরিচালিত হচ্ছে। পাকিস্তান ক্রিকেট ভেতর থেকে ভেঙে গেল। এমন কিছু ক্রিকেটারদের আমরা আর কখনো মাঠে দেখতে পারবো না, যেটা অবশেষে এই বিশ্বকাপ ব্যর্থতার মাধ্যমে নিশ্চিত হয়ে গেল। ইতিমধ্যে ক্যাপ্টেন্সির দায়িত্বে থাকা সালমান আলী আগা চরমভাবে এই বিশ্বকাপে ব্যর্থ। এই বিশ্বকাপে তিনি এখন পর্যন্ত যে 6টি ম্যাচ খেলেছে সেই 6টি ম্যাচে অনলি একটা ম্যাচে তিনি মাত্র 33 রান করেছে। বাকি প্রত্যেকটা ম্যাচেই ফুল আপ ছিল। 0, 2, 3, 12, 13 এভাবে তিনি রান করেছিলেন। এমনকি গতকাল শ্রীলঙ্কার সাথেও 2 বলে 0 রান করে আউট হয়ে সালমান আলী আগা চরমভাবে ব্যর্থতার পরিচয় দেওয়ার কারণে তার যে ক্যাপ্টেন্সি থাকবে না এটা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল এবং অবশেষে সেটা নিশ্চিত হলো। সালমানের কাছ থেকে ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া হলো। শুধু তাই নয়, তাকে দলেও আর দেখা যাবে না। পারফর্ম করে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করে তারপরে আপনার এই যে সামনে যে পিএসএল আসছে এই পিএসএলে ভালো পারফর্ম করে তারপরে কেবল তাকে আবার দলে নিয়মিত হতে হবে। অর্থাৎ শুধুমাত্র এখন মুখ দেখে আর পাকিস্তান দলে জায়গা পাওয়ার আর কোনো সুযোগ নেই। সাইম আয়ুব এই ওপেনিং ব্যাটসম্যান, এই বিধ্বংসী ওপেনার ব্যাটসম্যান এখন পর্যন্ত সে যে 73টি ইনিংস খেলেছে, মোহাম্মদ আমির উল্লেখ করেছে 73টি ইনিংসে এখন পর্যন্ত 1.5 বছরে সে এমন কোনো ইনিংস দেখাতে পারবে না যেটাকে বা যে ইনিংসের মাধ্যমে সে দলের জয়ের পেছনে বড় ভূমিকা পালন করেছে। মোহাম্মদ আমির উল্লেখ করেছেন যে সাইম আয়ুব কোনোভাবে পাকিস্তান দলের সে নিয়মিত ক্রিকেটার হওয়ার যোগ্যতা রাখে না। অবশেষে সাইম আয়ুবকেও দল থেকে বাদ দেওয়া হচ্ছে এবং সাইম আয়ুবের জায়গায় এখন অন্য কাউকে দলে নিয়ে আসা হবে, কিন্তু তাকে আর ওপেনিংয়ে পাঠানো হবে না। খাজা নাফিকে সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু খাজা নাফি গতকাল সে সুযোগটা মিস করলেও তাকে পরবর্তীতে আবার দলে নিয়মিতই রাখা হবে। অর্থাৎ এই তরুণ ক্রিকেটারদেরকে এখন বেশি বেশি করে সুযোগ দেওয়া হবে। সাহিবজাদা ফারহান সে তার জায়গা ঠিকই ভালো মতন পাকাপোক্ত করে নিয়েছে। এবার বিরাট কোহলির রেকর্ডই শুধু ভেঙে দেয়নি, সে যে কোনো বিশ্বকাপের সর্বোচ্চ রেকর্ডের এখন মালিক, সর্বোচ্চ রানের এখন মালিক। এবং আরও একটি রেকর্ড সে করেছে, একই বিশ্বকাপে 2টা সেঞ্চুরির মালিকও এই সাহিবজাদা ফারহান। সাহিবজাদা ফারহান টিকে গেলেও বাবর আজম আর দলে জায়গা পাবে না। ওয়ানডে দলে বাবর আজম স্বীকৃতি পেলেও টি20 ফরম্যাটের জন্য বাবর আজম কোনোভাবে কোয়ালিফাইড নয়, অর্থাৎ সে সম্পূর্ণভাবে ডিসকোয়ালিফাইড। এই বিশ্বকাপে যে ম্যাচগুলো খেলেছে বাবর আজম সে ধীর গতিতে ব্যাটিং করেছে, দেখা যাচ্ছে যে সে রান পেয়েছে, কিন্তু বল এবং রানের ব্যবধানটা সবসময় খুবই কম। এটা কোনোভাবেই হয় না। অর্থাৎ এই বল এবং রানের যে ব্যবধানটা এটা আপনাকে টি20 ফরম্যাটে, আধুনিক এই টি20 ফরম্যাটে অন্তত আপনার স্ট্রাইক রেট 140 প্লাস হতে হবে। সেখানে বাবরের স্ট্রাইক রেট 112। এই স্ট্রাইক রেট দিয়ে আপনি কোনোভাবে পাকিস্তানের মতন একটা বিশ্ববিখ্যাত দলের ব্যাটসম্যান, এমনকি আপনি 1 ডাউনে বা 2 ডাউনে নামার মতন যে সুন্দর বা টপ অর্ডারের যে পজিশনটা সেই টপ অর্ডারের পজিশনে আপনাকে কোনোভাবেই মানায় না। তো যে কারণে বাবর আজম তিনি কিং বাবর আজম হতে যেও আর কখনো কিং হতে পারবে না। মোহাম্মদ শেহজাদ, মোহাম্মদ আমির তারা উল্লেখ করেছে সামনে পিএসএল আসছে। এই পিএসএলে আমরা অনেক কিছু শুনবো, আমরা অনেক কথা শুনবো যে অমুক কিং আসছে, অমুক দানব আসছে, কিন্তু বাস্তবতা হচ্ছে মাঠের ক্রিকেটে তারা কখনো সেভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ গড়ে তুলতে পারে না। শাহিদ আফ্রিদি পর্যন্ত তার নিজের জামাই শাহিন শাহ আফ্রিদির বিরুদ্ধেও এবার কথা বলেছে। এই শাহিন শাহ আফ্রিদিও গতকাল কি করলো,
প্রথম ওভারটা ছাড়া অন্য যে 3টা ওভার করলো এতটা বাজে ওভার, এতটা বাজে বোলিং। তো এতদিন দলের মূল বোলিংয়ের বা মূল চালিকা শক্তি হিসেবে থাকা এই শাহিন শাহ আফ্রিদি কবে ম্যাচুড হবে? শাহিদ আফ্রিদি উল্লেখ করেছে লাস্ট ওভারে দাসুন সানাকার সামনে যেভাবে প্রথম বলটাতে 2 খাওয়ার পরে পরের 3 বল পরপর 3টে 6, এই যে পরপর 3টে 6 মারল দাসুন সানাকা, লাস্টের 2 বল যে লিগাল ডেলিভারিগুলো স্বীকার করেছে আম্পায়ার, সেটা তো লিগাল ডেলিভারি ছিল না। যদি ওয়াইড বলগুলো লিগাল ডেলিভারি না দিত তাহলে তো নিশ্চিত শাহিন শাহ আফ্রিদি সারা জীবনের একটা রেকর্ডে নাম উঠিয়ে নিত এবং সবথেকে বেশি রান তাড়ায় লাস্ট ওভারে দাসুন সানাকা ম্যাচটাও জিতে নিত। তো এতটা বাজে বোলিং কীভাবে করতে পারে শাহিন শাহ আফ্রিদি? যে কারণে শহীদ আফ্রিদিও চায় যে শাহিন শাহ আফ্রিদিকে দল থেকে যেন সেটে ফেলা হয়, তাকে যেন দলে রাখা না হয়, সে কোনোভাবে দলে থাকার যোগ্য নয়। তো মূলত পাকিস্তান ক্রিকেটে এমন একটা বাজে পরিবেশ বা বাজে অবস্থা তৈরি হয়েছে, এখানে কারোভাবে কোনো মুখ দেখে আর এখন দলে জায়গা দেওয়া যাবে না। এখানে এখন জায়গা দিতে হবে পারফরমেন্সের ভিত্তিতে। সেটা নতুন ক্রিকেটার হোক বা আপনার ওল্ড ক্রিকেটার হোক, যে হোক না কেন, অবশ্যই পারফরমেন্সের ভিত্তিতে এখন দলে জায়গা পেতে হবে, যেমন ইংল্যান্ড অস্ট্রেলিয়া করে। যদিও অস্ট্রেলিয়া এবার বিশ্বকাপে সম্পূর্ণভাবে ফ্লপ ছিল, কিন্তু তাদের যে দল সিলেকশন, তাদের টিম সিলেকশন, একাদশ সিলেকশনটা কিন্তু সবসময়ই গুরুত্ব পায় সর্বশেষ পারফর্মের ভিত্তিতে। তার কতটা রেকর্ড রয়েছে সেই রেকর্ডের কোনো যৌক্তিকতা দেখা হয় না, তার পারফর্ম কেমন চলছে এবং সর্বশেষ তার হচ্ছে পারফরমেন্স কেমন আছে সেটার উপরে ভিত্তি করেই তার আপনার হচ্ছে দলে জায়গা দেওয়া হয়। আমরা দেখেছি গতকালকের এই ম্যাচে শ্রীলঙ্কা হারলেও শ্রীলঙ্কার যেমন কোনো ক্ষতি হয়নি, পাকিস্তান 2 রানের ব্যবধান বা জিতলেও তা পাকিস্তানের এখানে কিন্তু লাভ হয়নি। আগেই শ্রীলঙ্কার বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল, যদিও প্রথমে ব্যাট করে পাকিস্তান এক সময়ে তাদের মনে হচ্ছিল যে রানটা হয়তো 240 প্লাস হবে, কিন্তু সেই রানটা 212তেই আটকে যায়। এটার অন্যতম কারণ হচ্ছে আনপ্রেডিক্টেবল যে নামটা পাকিস্তানের, এটা সবসময় প্রেডিক্টেবলই থেকে গেল। 176 রানে পাকিস্তানের 1 উইকেটও পড়েনি, যেখানে 17 ওভারও তখন শেষ হয়নি, অনলি 16.1 ওভার। সেই সময় ফখর জামান আউট হওয়ার পরে একের পর আর পাকিস্তান ক্রিকেটে ধস নেমে আসে। ব্যাটসম্যানরা আসা যাওয়ার মিছিলে ব্যস্ত ছিল। 8 উইকেটে 212 রান করতে সক্ষম হয় লাস্ট পর্যন্ত, অর্থাৎ লাস্ট 4 ওভারে মাত্র 36 রানে তাদের 8 উইকেটের পতন ঘটে। অথচ এই 16 ওভার পর্যন্ত 176 রান ছিল পাকিস্তানে, যেখানে 1 উইকেটও পড়েনি। এখানে যদি ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া হতো বা সাউথ আফ্রিকার মতন দল হয়ে থাকতো বা ভারতের মতো দল হতো, তাহলে এই রানটা ঠিকই তারা 250 প্লাসে নিয়ে যেত, যেটা পাকিস্তান পারেনি। এটা পাকিস্তান আর পারবেও না। পাকিস্তান আবার কবে পারবে? মূলত এটাই হচ্ছে এখন সকলের বড় প্রশ্ন। তো পাকিস্তান দলে অবশেষে ভাঙন তৈরি হলো এবং এখন থেকে যে সমস্ত ক্রিকেটারদেরকে আমরা ভালোবাসতাম, তাদেরকে নিয়মিত দেখতাম দলে, সেই ক্রিকেটাররা নিয়মিত দলে দেখা যাবে না। শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, এমনকি বাবর আজম, এছাড়া আপনার এই যে সাইম আয়ুব, এদেরকে আর দলে নিয়মিত দেখা যাবে না। অর্থাৎ এদের এখন পারফরমেন্সের ভিত্তিতেই তাদেরকে ভালো পারফরমেন্স দেখিয়ে তো যোগ্যতা অর্জনের মাধ্যমে, অর্থাৎ সে যে যোগ্য সেটা প্রমাণ দিয়ে তারপরে কেবল তাকে দলে জায়গা করে নিতে হবে। নতুবা এখন থেকে তারা চিরদিনের জন্য পাকিস্তান ক্রিকেট থেকে হারিয়ে গেল, তারা আর কখনো পাকিস্তান ক্রিকেটে আর ফিরে আসতে পারবে না।